এখন বাজারে গেলেই শুধু পটল আর আলু, পটলের ডালনা, পটলের তরকারি, পটল পোস্ত খেয়ে খেয়ে যখন মুখের স্বাদ একদম বিস্বাদ হয়ে গেছে, তখন কিন্তু আপনি এই তরকারিটা ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে তরকারি, সেটা একটু অন্যরকম স্টাইলে। সেটা কিভাবে করছি তাহলে চলুন দেখি। প্রথমেই পটলগুলোকে কেটে ভালো করে নুন আর হলুদ মেখে রেখেছি। পটলগুলো যখন কাটবেন তখন একটু পাতলার ওপরে কাটবেন, বেশি মোটা কাটবেন না, কারণ বেশি মোটা পটল কাটলে তখন ভাজতে গেলে সেটা ভেতরটা একদম জল জল থাকে, সেটা ভালো ফ্রাই হয় না, তার জন্য খেতে কিন্তু আরো বেশি খারাপ লাগে। তার জন্য একটু পাতলা থিকনেস দেখে কাটবেন। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি কারণ পটল যখনই ভাজবেন তখন দেখবেন অত্যাধিক জল বেরিয়ে আসে, কিছুতেই ক্রিস্পি ভাব আসে না। কিন্তু যদি নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখেন, দেখেছেন কতটা জল বেরিয়েছে, এটা হচ্ছে এক্সেস জল, সেই জলটা বেরিয়ে যায়, যার ফলে কিনা পটলটা কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। আর সমানভাবে, আর দেখুন পটলগুলোকে আমি এবারে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে এবারে পটলটা ভেজে নিচ্ছি। পটলটা যখন একটু নরম হয়েছে, আলুগুলোকেও আমি কিন্তু ঠিক নুন হলুদ দিয়ে পটলের মতন করেই মাখিয়ে রেখেছি, যাতে তার এক্সট্রা যে স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যায়। আপনি নুন হলুদ না মাখিয়ে রেখে একটু হালকা বয়েল করেও নিতে পারেন, তাতেও কিন্তু স্টার্চটা বেরিয়ে যায়। কিন্তু যেহেতু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি পটলটার মধ্যে, আর হলুদ নুন দিয়ে আলুটাকেও মাখিয়ে রেখেছি, এতে একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে, স্টার্চটাও বেরিয়ে যাচ্ছে, আর আলুটা যখন ভাজা হবে তখন সুন্দর ক্রিস্পি ভাজা হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, এটা হচ্ছে এক্সট্রা স্টার্চ। পটলটা যখন একটু নরম হয়েছে তখনই আমি আলুটা দিলাম, আর আলু পটল আমি একসাথে ভেজে নিচ্ছি। আপনি যদি পটলটাকে আগে ভেজে কড়া থেকে তুলে রেখে আবার আলুটা দেন, এতে কিন্তু তেল অনেকটা নষ্ট হয়। কিন্তু আপনি যদি একসাথেই একদম তরকারিটা করে ফেলেন, তাতে কিন্তু তেলটা অনেকটা বেশি সাশ্রয় হয়। আর বেশি তেল খাওয়া তো শরীরের জন্য ভালো নয়, তার জন্য আলু পটল আমি একসাথেই ভেজে নিচ্ছি। যখন মোটামুটি প্রায় ভাজা হয়েছে, আমি একটা ছোট মাপের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা যখন দেবেন তখন হাতে একটু ঘষে ঘষে দেবেন, যাতে ভেতরের পাপড়িগুলো খুলে যায়, এতে ভালো মতো পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা দিয়েও আমি এবারে ভেজে নিচ্ছি। কিছুটা চিংড়ি মাছ ছিল, সেই ছোট ছোট চিংড়ি মাছ আমি কিছুটা নুন হলুদ মাখিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কড়া থেকে কিছু আর তুলবো না, একেবারেই আমি তরকারিটা করে নামিয়ে নেব। এতে হবে কি, এতে আমার যেই তেলটা আমি প্রথমে দিয়েছি সেই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এর জন্য এক্সট্রা তেল আমাকে আর খরচ করতে হবে না। আর যখন চিংড়ি মাছটা হালকা নরম হয়েছে, দেখুন চিংড়ি মাছ তো সহজেই ভাজা হয়ে যায়, সুতরাং চিংড়ি মাছটা যেই রংটা চেঞ্জ করেছে, আমি অমনি কিছুটা গোবিন্দভোগের চাল, আমার হাতের দুমুঠ প্রায় এখানে 100 গ্রাম চাল আছে, এই 100 গ্রাম চাল আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটা ঝারিয়ে ফেলে দিয়ে সেই চালটাও দিয়ে দিয়েছি। আর চালটা দিয়েও আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা। এই আদা বাটাটা আমি আমার ফ্রিজে পেস্ট করে রেখে দিই, যখন প্রয়োজন হয় সেখান থেকে বের করে আমি ইউজ করি। এতে কি হয়, সময় যেমন বেঁচে যায়, তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়, সুবিধাও হয়। তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে এবারে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখনো অবধি কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা বাটা দেইনি। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কার ইউজ করব না, আমি এখানে 1 চামচ শুকনো লঙ্কা আর 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। তরকারিটা আমি খুব একটা ঝাল করব না, আর কাঁচা লঙ্কা দিলে এই তরকারির টেস্টটা আরো একটু কমে যায়, তার জন্য কাঁচা লঙ্কা বাটাটা আমি আর দেব না। তবে আপনি যদি স্কিপ করতে চান, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতে চান, তবে করতে পারেন। তবে একবার অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে করে দেখবেন, এতে কিন্তু ঝাল হয় না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। একটু জল দিয়ে, যেহেতু একটু শুকনো শুকনো সব ছিল, পুড়ে যেতে পারে মশলাটা, তার জন্য জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর তারপরে আমি কিন্তু তেজপাতা কিন্তু আগে ফোড়ন দিইনি, তেজপাতাটা কিন্তু আমি এখন দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা জিরের গুঁড়ো। তেজপাতা ফোড়ন দিলে, যেমন তেলের মধ্যে দিলে তেজপাতাটা কালো হয়ে যায়, কিন্তু আপনি যদি তেজপাতাটা এরকম কষানোর মধ্যে দিয়ে দেন, তেজপাতাটা তো পুড়ে যায়ই না, উপরন্তু তেজপাতা দিয়ে একটা সুন্দর স্মেল আসে। আর আমি সঙ্গে সঙ্গে জলটাও দিচ্ছি, কারণ কি, জলের মধ্যে তেজপাতার যে সুগন্ধটা চলে যাবে। এরকম ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর
ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। আর একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে সমস্ত জিনিসই যদিও মজে এসছে, কিন্তু চালটা ভাজার ফলে একটু ক্রিস্পি হয়ে যায়, ওটা সেদ্ধ হতে সময় লাগে। তার জন্য এই সময় আমি একটু ফ্লেমকে স্লো করে আমি একটু ঢাকা দিয়ে রেখে চালটাকে নরম করেছি। একটু চালটা যখন নরম হয়েছে আর জলীয় ভাবটা রয়েছে, তখন আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এই কিশমিশটা মাঝে মাঝে তরকারির মাঝে মুখে পড়লে কিন্তু খুব খেতে ভালো লাগে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনি দেখতে পারেন। ভালো করে যখন মশলাটা কষে গেছে, তখন আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আর আমি এখানে তুলসী ঘি ব্যবহার করছি, আর এটা গরুর ঘি, খুব ভালো টেস্টি আর দেশীয় ঘি। সুতরাং এই ঘিটা দিয়ে আমি আরও একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আলু পটল দিয়ে চিংড়ি মাছ আর গোবিন্দভোগের চাল দিয়ে তরকারি। আর আমি রান্নার পরে যে তেজপাতাগুলো থাকে সেই তেজপাতাগুলো তুলে দিই। তার কারণ হচ্ছে এই তেজপাতাগুলো পরেও যখন সার্ভ করবেন, যাকেই দেবেন সেও তুলেই ফেলবে। তার জন্য আমি আগেই তুলে দিই, যাতে জায়গাটা নোংরা না হয় আর দেখতেও পরিবেশনের সময় খারাপ না লাগে। তার জন্য আমি ওইটা তুলে ফেলে দিই, আর যার সুগন্ধ বেরোনোর তো বেরিয়েই যায়। আর এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছি একটু আরো মজে নরম হয়ে মন্ডের মতন পাকার জন্য। আর রেডি হয়ে গেছে আমার আলু পটলের তরকারি। এই তরকারি ভাত রুটি সবার সাথেই ভালো লাগবে। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।